জীবনানন্দ দাশ কবি হিসেবে যতটা পরিচিত এবং সার্থক, ঠিক উপন্যাসিক হিসাবে ততটাই অপরিচিত এবং অপরিচিত মানুষ আমাদের পাঠক সমাজে। তিনি নাটোরের বনলতা সেন লিখে যেমন নিজেকে অনেক উচ্চ স্তরে নিয়ে গেছেন, ঠিক তেমনি তিনি একজন ধূসর পাণ্ডুলিপির কবিও। কিন্তু তিনি উপন্যাস লেখাও সিদ্ধহস্ত ছিলেন। অথচ তার নিজের ভিতরে কখনো বিশ্বাস ছিল না যে তিনি ভালো উপন্যাস লিখতে পারেন। তাই তার জীবনের সূচনার দিকে লেখা মাল্যবান উপন্যাসটি তার ট্রাঙ্কবন্দি অবস্থায় ছিল, যা তার মৃত্যুর ২০ বছর পর তার ছোট ভাই কর্তৃক প্রকাশিত হয়। মাল্যবান উপন্যাসটি জীবনানন্দ দাশের একটা অন্যতম উপন্যাস। উপন্যাসের সকল স্তরকে স্পর্শ স্পর্শ করলেও তার কাব্যিক বর্ণনায় এই উপন্যাসটি মহিমান্বিত হয়ে উঠেছে। ভূমিকায় এই উপন্যাসটিতে বলা হয়েছে, মাল্যবান নামের খুব সাধারণ, অনুচ্চ, নেতানো স্বভাবের স্বামী এবং কুশলী চতুর উৎপলা আর তাদের মেয়ে মনুকে ঘিরে সংসারের সরল সাদামাটা দিনযাপনের গল্প মাল্যবান। কিন্তু উপন্যাসটি পড়তে পড়তে নানা ধরনের অনুভূতি ও ভাবনা তৈরি হয় পাঠক হৃদয়ে। এমনি ম্যারমেরে ও বিভীষিকাময় আটকে পড়া দুজন মানুষের গল্প। আবার উপন্যাসিকের ভাষা, চিত্রকল্প, কল্পনা ও জীবনযাত্রার উপস্থাপনায় মুগ্ধ করে। জীবনানন্দ দাশের কবিতার মতো এই উপন্যাসও ঘোর তৈরি করে চলে। অস্বস্তি, আনন্দ দেয়। উপন্যাসের ঘটনা প্রবাহ, চরিত্রের দিনযাপনের গ্লানি মন ও মনের আকাশ আকাশ ক্ষতবিক্ষত করে। বেদনায় লীন করে তোলে মুখ ও মনের মানচিত্র। উপন্যাসটা ঠিক শুরু হয় এভাবে: সারাদিন মাল্যবানের মনে ছিল না, কিন্তু রাতের বেলা বিছানায় শুয়ে অনেক কথার মধ্যে মনে হলো ৪২ বছর আগে ঠিক এই দিনে সে জন্মেছিল। বিশ্বে অগ্রহায়ণ আজ। জীবনের ৪২টা বছর পার হয়ে গেল। ৪২ বছর পার হয়ে যাওয়া একটা মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, কাম, যৌন যৌন চাহিদা প্রভৃতি নিয়েই এই গল্পটি এগিয়ে যায়। একটা মাল্যবান ছাপোষা একজন চাকরিজীবী। তার একটা যেখানে সে চাকরি করে সেখানে সে একটি দোতলা বাড়ি ভাড়া নিয়েছে। পুরো বাড়িটিতে সে থাকে। উপরতলায় থাকে তার স্ত্রী উৎপলা ও তার সন্তান মনু, আর নিচতলায় ঠাঁই হয় মাল্যবানের। মাল্যবান কখনোই উপরতলায় গিয়ে স্ত্রী মনুর বাথরুমে গোসল করার শক্তি খুঁজে পায় না। মাল্যবানের ঠাঁই হয় নিচতলায় চৌবাচ্চায় গোসল করার জন্য। এখানে লেখক খুব সহজ ভাষায় এই জায়গাটাকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। রক্তচ্ছ্বাস কাম দিয়ে জীবনের যৌন ঋতুর যৌন আগুনের এই প্রান্তকর দৌরত্ব, যে সমস্ত ইতর প্রাণীকে বিশ্লেষণ করে যে মহৎ সংশ্লেষে উপস্থিত হওয়া যায়, তারই আশ্চর্য সন্তোষ, উচ্ছ্বাস ও পুঙ্খানুপুঙ্খ ইতরতাকে তাড়িয়ে, চারিয়ে, জ্বালিয়ে, নাচিয়ে মানুষ তো হয়েছে মানুষ। এরপরে আসলে আর বলার অপেক্ষা রাখে না যে উপন্যাসিক আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। উৎপলার কাছে মাল্যবানের মূল্য না থাকলেও উৎপলার শরীর এবং তার মানসিকতার কাছে পড়শি ঠাকুরপোদের মানসিকতা অনেক বেশি যায়। তারা প্রতি রাত সন্ধ্যায় কিংবা রাতে উৎপলার ঘরে বেহালা বাজিয়ে গানের আসর জমিয়ে তোলে, যার নিজ থেকে মাল্যবানকে শুনতে হয়। মাল্যবানের এই যে বেদনাত্ম হৃদয়, সেটাই আবার লেখক আরেকবার তুলে নিয়ে আসেন। অপ্রেম দিনের পর দিন স্বচ্ছ হয়ে আসছে, যেন অতল স্বচ্ছলতায় যে রূপ দেখা যাচ্ছে তার, তাতে মনে হচ্ছে কোনোদিন প্রীতি ছিল না। অথচ একটা সময় মাল্যবান এবং উৎপলার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু কিন্তু এই বয়সে এসে তাদের মধ্যে কেন এই দূরত্ব, সেটাকে খুঁজে দেখার চেষ্টা করেছেন। আসলে আমি বলবো যে লেখক এখানে কোনো কিছু খুঁজে বের করার কোনো চেষ্টা করেননি। শুধু তিনি দেখিয়েছেন একা মাল্যবানের হাহাকারকে। উৎপলার তার জীবন কিন্তু সার্থক ছিল। উৎপলা তার জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল। কিন্তু মাল্যবান দিনের পর দিন তার জীবনটাকে খুঁজে বেরিয়েছে। রাতের পর রাত সে উৎপলার কাছে যেতে চেয়েছে। একটা সময় সে ক্লান্ত হয়ে যাওয়ার পরও উৎপলাকে খুঁজে পায়নি।
উৎপলার ভাই এবং ভাই বউ যখন তাদের বাড়িতে বেড়াতে আসেন, তখন তারা এক বিছানায় শুতে পারলেও মাল্যবান ঠিক সেই অনুরোধটুকুই উৎপলার কাছে করেছিল। কিন্তু উৎপলা বলেছিল, ভাই আর ভাইয়ের বউ তো এক খাটেই শোবে, তুমি আর আমি কেন? তাই মাল্যবানকেও গিয়ে থাকতে হয় মেস লাইফে। বিবাহিত পুরুষকেও মেস লাইফের জীবন যাপন করতে হয়, অথচ একই শহরে একই জায়গায় তাদের বসতি। এজন্য এক পুরুষের অপ্রাপ্তিতে ভরা কাব্যিক একটা ছন্দ। জীবনানন্দ দাশ এটাকে আহ, এত বেশি কবিতা এত বেশি কাব্যিকতায় ভরে দিয়েছেন, এত বেশি উপমা নিয়ে আসছেন যে আমরা যখন এই উপন্যাসটি পড়ি, ঠিক আহ, তার কাব্যের মতো তার কবিতাগুলো যেভাবে ভাবনার জগৎকে আস্তে আস্তে ভাবিত করে একটা সূক্ষ্ম দৃষ্টি তৈরি করে, ঠিক তেমনি এই মাল্যবান উপন্যাসটিও। এটি সহজে মানুষের চোখে খুব সহজভাবে ধরা দেয় না। এটা খুবই সামান্য একটা গল্প, একজন স্বামী স্ত্রীর দিন যাপনের গল্প, কিন্তু সেই গল্পের মাঝে জীবন দাস যে খেলা দেখিয়েছেন কাব্যিকতা, সেটা অকল্পনীয়। উপমার যে ব্যবহার তিনি করেছেন সেটা অচিন্তনীয়, এবং তার কথাগুলো, তার উপন্যাসের ভাষা এবং শব্দগুলো পড়লে পড়লে আমরা অবাক থেকে অবাকতর হয়ে উঠি। প্রকৃতি সম্বন্ধ সূক্ষ্মতা হারিয়েছে, হারিয়ে সফলতা ও সরলতা, হারিয়ে ফেলেছে সরসতা। আজকের বিমূঢ় পৃথিবীতে সমস্ত পরিচ্ছন্ন সম্পর্ক গ্রন্থিকে ছেদ করে অপরিমিত গণ্ড মূর্খের অপরিমেয় মনোবল পথ কেটে চলছে একটা। দেখুন, এই কথাগুলোতে বোঝা যায় যে কি পরিমাণে শৈল্পিকতা, শব্দ এবং ছন্দের ব্যবহার করেছেন গদ্য আকারে। এটা কিন্তু এত ভালো একটি উপন্যাসকে জীবনানন্দ দাশ নিজে কখনোই কল্পনা করতে পারেননি যে প্রকাশ করা যায়, তাই তিনি করেননি। জীবনানন্দ দাশ এই গল্পে মাল্যবানের স্বপ্নকে দেখিয়েছেন। মাল্যবান স্বপ্ন দেখতো একটা শীতের রাতের, যে রাতে মাল্যবান থাকবে উৎপলার সঙ্গে একই বিছানায়, কিন্তু সে রাতটা আসে না। কিন্তু তবুও মাল্যবানের সেই স্বপ্নটাই থাকে, এবং লেখক সেই স্বপ্নটাকে তুলে ধরেন কাব্যের উপন্যাসের শেষের দিকে এসে। কোনোদিন শেষ হবে না রাতের, না কোনোদিন শেষ হবে না আমাদের রাতের, শেষ হবে না, হবে না, শীতের রাত ফুরবে না কোনোদিন উৎপলা, শীতের রাত ফুরবে না কোনোদিন। এটা আসলে মাল্যবানের ভিতরের একটা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয় না উৎপলাকে দিয়ে।